পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, সিলেটে 88.8, রংপুরে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সশস্ত্র লড়াই। বাংলাদেশে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে একজন নারীকে গণধর্ষণের অভিযোগে 2 জন গ্রেফতার। করোনা ভাইরাস পরীক্ষার সনদের জন্য সৌদি আরবগামী বাংলাদেশি শ্রমিকদের ভোগান্তি। বলে দিচ্ছে আমাদেরকে যে কোনো হসপিটালে, প্রাইভেট ক্লিনিকে আপনারা করোনা টেস্ট করেন। তো ওইখানে আমি টেস্ট করেছিলাম ইবদেসি নাই। পরে কালকে আমরা আসছি এয়ারপোর্টে, ওনারা বলতেছে যে আপনারা কেউ এখান থেকে যাইতে পারবেন না, আপনাদের ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটা চলবে না। ভারতে পাশ হওয়া বিতর্কিত 3টি কৃষি বিলের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন অব্যাহত। শুনব কেন তাদের আপত্তি। এসব নিয়েই বিবিসি বাংলায় আমাদের সন্ধ্যের অনুষ্ঠান প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান। আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে বিরোধপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে। আজারবাইজানের অন্তত একটি হেলিকপ্টার গুলি করে ফেলে দিয়েছে আর্মেনিয়ার বাহিনী। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দাবি করেছেন আজারবাইজানি প্রথমে বিমান এবং আর্টিলারি হামলা চালিয়েছিল। অন্যদিকে আজারবাইজান বলছে তারা আর্মেনিয়ার হামলার জবাবে পাল্টা হামলা করেছে। দুই তরফ থেকেই জানানো হয়েছে এই লড়াইয়ে কিছু বেসামরিক মানুষ মারা গেছে। আরও শুনুন অর্চি অতন্দ্রিলার কাছে। নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব অনেক পুরনো। দুটো দেশের মাঝখানের এই অঞ্চলকে কেন্দ্র করে গত 4 দশক ধরেই তারা দ্বন্দ্বে লিপ্ত। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এই দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। গত জুলাই মাসেও 2 দেশের মধ্যে লড়াইয়ে 16 জন নিহত হয়। এ ঘটনার পর আজারবাইজানের রাজধানী বাকুতে বিরাট বিক্ষোভ শুরু হয়েছিল, যেখান থেকে সরকারের প্রতি নাগোর্নো কারাবাখ অঞ্চল পুনর্দখলে পূর্ণ সামরিক শক্তি প্রয়োগের আহ্বান জানানো হয়। 1991 সালের আগ পর্যন্ত আর্মেনিয়া এবং আজারবাইজান দুটি দেশই ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর দুটি স্বাধীন দেশ হিসেবে তারা আলাদা হয়। নাগোর্নো কারাবাখ আজারবাইজানের বলেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কিন্তু এটি নিয়ন্ত্রণ করে জাতিগত আর্মেনিয়ানরা। দুটো দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর আর্মেনিয়ায় সামরিক শাসন ঘোষণা করে সক্ষম সব পুরুষকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় নাগোর্নো কারাবাখের বেসামরিক বসতির ওপর হামলা শুরু হয় রবিবার সকালে। প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলছে তারা 2টি হেলিকপ্টার এবং 3টি ড্রোন গুলি করে ফেলে দিয়েছে। অন্যদিকে আজারবাইজান ঘোষণা করেছে যে পুরো রণক্ষেত্র বরাবর তাদের সশস্ত্র বাহিনীর পাল্টা হামলা শুরু হয়েছে, যার লক্ষ্য আর্মেনিয়ার হামলা প্রতিহত করা এবং বেসামরিক জনগণের নিরাপত্তা বিধান। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে কয়েকটি গ্রামের ওপর ব্যাপক গোলাবর্ষণের ফলে সেখানে অনেক বেসামরিক মানুষ হতাহত হয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। তারা আরও দাবি করছে আর্মেনিয়ার 12টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আজারবাইজান এবং আর্মেনিয়ার এই বিরোধে বহু বছর ধরে মধ্যস্থতার চেষ্টা করছে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ। একটি যুদ্ধবিরতির জন্য এই প্রচেষ্টায় জড়িত আছে মিন্স্ক গ্রুপ নামে কূটনীতিকদের একটি দল, যাতে আছেন ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা। অর্চি অতন্দ্রিলা। বাংলাদেশে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে রোববার একজন নারীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্ত সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা সবাই ছাত্রলীগ কর্মী বলে অভিযোগ, তবে পুলিশ বলছে অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত নন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা তদন্তে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন যে নারী, তিনিও আজ আদালতে জবানবন্দি দিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সিলেটে গত 2 দিন ধরে বিক্ষোভ করছে বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন সায়েদা আক্তার।
ধর্ষণের শিকার ব্যক্তির স্বামী এজাহারে উল্লেখ করেছেন, শুক্রবার সন্ধ্যার পর সিলেটের টিলাগড় এলাকায় অবস্থিত এমসি কলেজ প্রাঙ্গণে ঘুরতে আসার পর ওই নারীকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করে কয়েকজন দুষ্কৃতিকারী। পরে ওই নারীকে উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর শনিবার ভোরে ওই নারীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মোট 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তবে পুলিশ এখনও তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে কোনো মন্তব্য করেনি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিসহ 2 জনকে রোববার গ্রেফতার করা হয়েছে, বলছিলেন সিলেট মহানগর পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত উপকমিশনার জ্যোতির্ময় সরকার। ঘটনাটাতে আমরা এই পর্যন্ত 2 জনকে অ্যারেস্ট করতে পারছি। 1 নম্বর আসামি সাইফুর, আর আপনার এজাহার নামে 4 নম্বর আসামি অর্জুন লস্কর। আর অন্য পলাতক আসামিদের গ্রেফতারে আমরা অভিযান অব্যাহত রাখছি। পুলিশের কাজ অভিযান অব্যাহত আছে। অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে আপনারা কতটা নিশ্চিত হয়েছেন? আমরা অন্য যারা পলাতক আছে তাদের নিয়ে তাদের অ্যারেস্টের কাজে এখন প্রত্যেকটা অফিসার, আমাদের মেট্রোপলিটনের প্রত্যেকটা অফিসার দিকে তো আমরা ওদের নিয়ে ওই কাজ করতেছি। এই পারপাসটা এখনো যায়নি। এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমেদ জানিয়েছেন, ঘটনা তদন্তে 6 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে এই তদন্ত কমিটির একজন সদস্য ধর্ষণের ঘটনাস্থল ছাত্রাবাসের হোস্টেল সুপার হওয়ায় সেটি নিয়ে আপত্তি রয়েছে অনেকের। তবে এই হোস্টেল সুপার কমিটিতে থাকলেও তদন্তের নিরপেক্ষতা নষ্ট হবে না বলে দাবি করেছেন অধ্যক্ষ। এদিকে বলা হচ্ছে যে কক্ষটির সামনে এই ঘটনা ঘটেছে সেটি হোস্টেল সুপারেরই কক্ষ এবং সেখানে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান করত। কিন্তু কলেজের অধ্যক্ষ অধ্যাপক আহমেদ বিষয়টি সরাসরি স্বীকার করেননি। তবে ছাত্র সংগঠনের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, ওই কক্ষটিতে বিভিন্ন সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ওঠার চেষ্টা করলেও কর্তৃপক্ষ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এটা হোস্টেলের কোনো রুম নয়, এটা হোস্টেল সুপারেরও রুম নয়। তো আমাদের 5th ব্লকের হোস্টেল সুপারের বাসাটা অনেক আগের এবং এটা জরাজীর্ণ। ওখানে আগে এই যে এখন যার নাম আসছে সে থাকে নাই, অন্যরা উঠেছে, আমরা বের করে দিয়েছি। তারপরে একবার মারামারি একটা হয়েছে, তখন আমরা পুরা সিলগালা করে দিয়েছি। তারপর অনেকদিন কেউ এখানে থাকে নাই, খবর রাখছি আমরা। তারপর প্যান্ডেমিক সিচুয়েশন যখন আসছে কেউ ছিল না। এই গত ঈদুল আজহার পর থেকে 2-1 জন এসে থাকছে এবং ওই বাসায় এরা উঠছে, আমরা খবর নিছি। তারপরেও এটা 4-5 দিন আগে থেকে এরা থাকে, এটা আমরা খবর পেয়েছি। আপনারা কি তখন আমরা কোনো পুলিশকে ব্যবস্থা ইনফর্ম নিয়েছিলেন? করেছি, আমরা পুলিশকে ইনফর্ম করেছি। এদিকে সিলেটের এমসি কলেজে এই মুহূর্তে ছাত্রলীগের কোনো কমিটি নেই। এর আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের কমিটিও স্থগিত করেছে। ধর্ষণের বিষয়টি নিয়ে ছাত্রলীগের কোনো কেন্দ্রীয় নেতার বক্তব্য পাওয়া যায়নি। তবে সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিবিসির কাছে দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রলীগ পরিচয় দিয়ে আওয়ামী রাজনীতির সুবিধাভোগী অংশ। যেহেতু আমরা সরকারি দল, এই বিভিন্ন ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য অনেকেই নিজেকে রাজনৈতিক পরিচয় ছাত্রলীগ হিসাবে দেয়। যেখানে কমিটি নেই বা এই কমিটি বিভিন্ন কারণে হচ্ছে না, সে ব্যক্তিগতভাবে কে কি পরিচয় দিল সেটা কিন্তু দায়ভার আমরা নিচ্ছি না। এই কারণে কমিটি থাকলে আমরাও প্রেসিডেন্ট সেক্রেটারিকে জিজ্ঞেস করতে বললাম তাদের পরিচয়টা কি। এখন একজন জামাত শিবিরের লোক যদি কোথাও সাকে ছাত্রলীগ পরিচয় দেয় বা বিএনপির লোক ছাত্রলীগ পরিচয় দেয়, এটা আমাদের দেখার কোনো সুযোগ এই সময় নেই, কারণ যে আমরা এটাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছি না। সিলেটের টিলাগড়ে অবস্থিত এমসি কলেজ 1892 সালে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। গতকাল থেকে ধর্ষণের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করে সিলেটের বিভিন্ন অংশে বিক্ষোভ করছে বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। বিক্ষোভকারীরা মনে করেন, ধর্মপ্রাণ অঞ্চল হিসেবে সিলেটের বাসিন্দাদের পরিচিতি রয়েছে, যে কারণে ছাত্রাবাসে গণধর্ষণের বিষয়টি নিয়ে সেখানকার মানুষ বেশ ক্ষুব্ধ। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেট জেলার একজন নেতা নীলাঞ্জনা জুই, যিনি এই বিক্ষোভে অংশ নিচ্ছেন, তিনি বলছিলেন, ধর্ষক এবং তাদের আশ্রয়দাতা এই 2 দলেরই সর্বোচ্চ শাস্তি চান তারা। আমাদের সিলেট কিন্তু একটা ধর্মপ্রাণ একটা শহর, এখানে লোকজন ধর্ম, আমরা আসলে খুবই ক্ষুব্ধ বিষয়টা এবং তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা মনে করছি যে এই ধরনের যারা নরপশু আছে তাদের একটা সর্বোচ্চ শাস্তি চাচ্ছি এবং বিশেষ করে যারা ওদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তারাও যেন আইনের আওতায় আসে। এদিকে পুলিশ বলছে, ধর্ষণের মামলার বাকি অভিযুক্তদের ধরার জন্য সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। সায়েদা আক্তার। বাংলাদেশে আটকে পড়া শ্রমিকদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ও টিকিট নিয়ে সংকটের আংশিক সমাধান হলেও
এখন তাদের ভুগতে হচ্ছে করোনা ভাইরাস পরীক্ষার সনদের জন্য। এছাড়াও তারা বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে সৌদি আরবের জুড়ে দেওয়া 5টি শর্তের কারণে, যা আজই তাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে সৌদি প্রবাসীদের সমস্যা যেন কাটছেই না। আরও জানাচ্ছেন শাহনাজ পারভিন। সপ্তাহখানেক ঘুরে সৌদি আরব যাওয়ার টিকিট পেয়েছিলেন কেরানীগঞ্জের নূর ইসলাম, কিন্তু তারপরও তার সৌদি আরব যাওয়া হলো না। তিনি সহ 32 জন গতকাল বিমানবন্দর থেকে ফিরে এসেছেন, কারণ তারা সবাই বেসরকারি হাসপাতাল থেকে করোনা ভাইরাসের পরীক্ষা করিয়ে সনদ নিয়েছেন। এই পর্যন্ত মনে করেন আমি গত 15 তারিখ থেকে আমি ছিলাম আপনি সোনারগাঁ হোটেলের সামনে। আমি প্রতিদিন সকালে আসতাম, প্রতিদিন সকালে বাড়ি থেকে যেতাম। আমার বাড়ি পড়ছে কেরানীগঞ্জ নদীর ওই পারে। এক সপ্তাহ ঘোরার পরে গত বৃহস্পতিবারে আমাকে টিকিট দিয়েছে আপনি শনিবার দিন সন্ধ্যা 6:30 ফ্লাইট। তখন ওখান থেকে বলে দিছে আমাদেরকে যে আপনারা যে কোনো হসপিটালে প্রাইভেট ক্লিনিকে আপনারা করোনা টেস্ট করেন। তো ওইখানে আমি টেস্ট করেছিলাম ইবদেসি নাই। পরে কালকে আমরা আসছি এয়ারপোর্টে, ওইখান থেকে 6:20 ওনারা বলতেছে যে আপনারা কেউ ওইখান থেকে যাইতে পারবেন না, আপনাদের ফ্লাইট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এটা চলবে না। আমি করছি ইবদেসি নাই, কেউ করছে ল্যাবরেটরিতে, কেউ স্কোয়ারে, এরকম আমরা 32 জন লোক ছিলাম। 30 তারিখের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এমন ঘোষণার পর থেকে সংকটের সূত্রপাত। শুরুতে ছিল ফ্লাইট ও টিকিট নিয়ে চরম দুর্ভোগ। এখন যাদের টিকিট হয়েছে তারা ভোগান্তিতে পড়েছেন কোভিড-19 পরীক্ষার সনদের জন্যে। কেননা প্রবাসীদের জন্য পরীক্ষার জায়গা খুবই সীমিত। কিছু জেলায় সিভিল সার্জনের কার্যালয়ে পরীক্ষার ব্যবস্থা করা হলেও টিকিটের জন্য সবাই যখন ঢাকায় ছুটেছেন, তখন ভিড় বেড়েছে ঢাকার একমাত্র পরীক্ষা কেন্দ্রটিতে। সেখানে সৌদি প্রবাসীদের নমুনা সংগ্রহ করে তাদের ফ্লাইটের আগে সনদ দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ, কারণ তাদের অন্তত 48 ঘন্টা সময় লাগে পরীক্ষা করে সনদ প্রস্তুত করতে। অন্যদিকে এমন অনেক সৌদি প্রবাসী পাওয়া গেছে যারা মহাখালীর সেই কেন্দ্র থেকেই সনদ নিয়ে সরাসরি বিমানবন্দরে গেছেন। তাদের অনেকেরই প্রশ্ন, বেসরকারি হাসপাতাল থেকে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিলে কেন তা গ্রহণযোগ্য হবে না? প্রশ্নটি রেখেছিলাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানের কাছে। WHO যে রেগুলেশন আছে, স্বাস্থ্য ব্যাপারটা যে কোনো বন্দরে যারা ডিল করবে, এটা ওই স্টেটের কম্পিটেন্ট অথরিটি এটাকে ডিল করতে হবে এবং ওই ডিসিশন দিতে হবে। এন্ড কম্পিটেন্ট অথরিটি যে কোনো দেশের জন্য, এটা বাংলাদেশ না, ওই হিসাবে এটা হেলথ ডিপার্টমেন্টের কাছ থেকে এই ডিসিশন সরকারি হসপিটাল থেকে করতে হবে। আপনারা জানেন যে আমাদের দেশে কিছু ঘটনা ঘটেছে যে বিভিন্ন জায়গায় সার্টিফিকেটটা ফেক হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের দেশের ক্রেডিবিলিটির জন্য, ইমেজের জন্য আমরা সরকারের পক্ষ থেকে এই ডিসিশনটা হয়েছে যে বিদেশে যেতে হলে সরকারি যে অনুমোদিত যে সংস্থাগুলো, ওখান থেকেই স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সৌদি প্রবাসীদের বহুমাত্রিক সমস্যা যেন কাটছেই না। নতুন করে যুক্ত হয়েছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে সৌদি আরবের দেয়া 5টি শর্ত। শর্তের মধ্যে রয়েছে সৌদি আরবের নিয়োগকর্তার আনুষ্ঠানিক চিঠি, যা সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। সৌদি আরবের পাসপোর্ট অফিসের অনুমতিপত্রের কপি, রি এন্ট্রি ভিসার মূল কপি, মেয়াদসহ নিয়োগপত্রের কপি, সৌদি আরব থেকে বের হওয়ার তারিখসহ পাসপোর্টের পাতার প্রিন্টের মূল কপি। আজ ভিসা সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভ হয়েছে সৌদি দূতাবাসের সামনে। সেখানে ছিলেন মোহাম্মদ খোকন। এ মাসের 30 তারিখ তার ভিসার মেয়াদ, আর আগামী মাসের 18 তারিখ তার চাকরির নিয়োগপত্রের মেয়াদ শেষ হচ্ছে। মালিকে বলতেছে এখন তোদের বাংলাদেশের সরকারে এটা ওদের কাছে আবেদন জানাইছে 24 দিনের মেয়াদ বাড়াইবার জন্য। আমি যখন ফোন দিছি তখন বলে যে আমি কম্পিউটারের সামনে আছি, যে এখন কোনো যে অফসর, যে অনলাইনে যে অফসরটা আছে, ওই অফসর আকামা রিনিউ করে যে ভিসার মেয়াদ বাড়াইতে, এটা বন্ধ করে রাখছে ওই দেশের সরকারে। এখন আমাদের ভিসা যদি না হয় তাহলে আমরা প্রবাসীরা কই যাবো? আমাদের কর্মস্থান কই? আমরা কি করবো? আমাদের ফ্যামিলি চলবো কিভাবে? বাংলাদেশের সরকার এটা কোনোদিনও পারবে না সৌদি আরব পর্যন্ত এটা সমাধান না করবে, সৌদি আরবের সাথে না বসলে। তার সমস্যার সমাধান 30 তারিখের মধ্যে হবে না বলে আশা ছেড়ে দিয়েছেন মোহাম্মদ খোকন। ওদিকে সৌদি প্রবাসীদের নানা সমস্যা সমাধানে আজ টেলিফোনে আলাপ হয়েছে বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে। বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও ফ্লাইট চালু করার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। শাহনাজ পারভিন, ঢাকা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মানসী বড়ুয়ার কাছে বিশ্বের আরও কিছু খবর। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, শিনজিয়াং নিয়ে চীনের নীতি পুরোপুরি সঠিক এবং তা দীর্ঘমেয়াদে হবে। ধারণা করা হয়
চীন সরকার শিনজিয়াংয়ে প্রায় 10 লাখ উইঘুর মুসলিমকে জোর করে বন্দি শিবিরে আটকে রেখে তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আনার চেষ্টা করছে। তাদের জবরদস্তি করে কাজ করানো এবং বাবা মায়ের কাছ থেকে শিশুদের আলাদা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে শিনজিয়াং নিয়ে সিনিয়র নেতাদের সাথে এক বৈঠকে মিস্টার শি বলেন, চীনা নীতির ফলে ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি এবং স্থিতিশীলতার ভিত্তি তৈরি হয়েছে। ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমাইন বলেছেন, ইসলামী সন্ত্রাসবাদের সাথে ফ্রান্স যুদ্ধে লিপ্ত। ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোকে লক্ষ্য করে এক হামলার ঘটনার দুদিন পর ফরাসি মন্ত্রী এই মন্তব্য করলেন। প্যারিসের কাছে ইহুদিদের একটি উপাসনালয়ে ভাষণে মিস্টার ডারমাইন বলেন, গত 3 বছর ধরে প্রতি মাসে গড়ে একটি হামলার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে অবাধ যাতায়াতের চুক্তিটি বাতিলের এক প্রস্তাবের উপর সুইজারল্যান্ডে এক গণভোটের সম্ভাব্য ফলাফল বলছে 2/3 মানুষ ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দক্ষিণপন্থী দল সুইস পিপলস পার্টি চুক্তিটি বাতিলের পক্ষে প্রচারণা চালায়। তাদের যুক্তি, এই চুক্তি বাতিল হলে সীমান্তের ওপর সুইজারল্যান্ডের নিয়ন্ত্রণ থাকবে। তবে প্রস্তাবের বিরোধীরা বলছে, অবাধ যাতায়াত চুক্তিটি বাতিল হলে সুইস অর্থনীতিতে মন্দা দেখা দেবে। বেলারুসের নির্বাসিত বিরোধী রাজনীতিক সভেতলানা তিখানোভস্কয়া তার সমর্থকদের বলেছেন, প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে ক্ষমতাচ্যুত করার লড়াইয়ে বিজয় আসবেই। একটি অনলাইন চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি বলেন, একজন ব্যক্তির চেয়ে জনগণ অনেক শক্তিশালী। প্রতি রোববারের মতো আজও রাজধানী মিন্স্কে সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ যশবন্ত সিং দিল্লিতে 82 বছর বয়সে মারা গেছেন। সাবেক এই সেনা কর্মকর্তা ভারতীয় জনতা পার্টির একজন প্রতিষ্ঠাতা সদস্য, যিনি বিজেপির বিভিন্ন সরকারে পররাষ্ট্র, অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। জীবনের শেষ দিকে বিজেপির সঙ্গে মতবিরোধের কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার কারণে আজ ফরাসি ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপ ঠিকমতো শুরু হতে পারেনি। ইউএস ওপেনের রানার আপ ভিক্টোরিয়া আজারেঙ্কা 3টি গেম খেলার পর মাঠ থেকে বের হয়ে যান। তিনি বলেন, এরকম পরিস্থিতিতে খেলা অসম্ভব। তার প্রতিদ্বন্দ্বী ডানকা কোভিনিচও মাঠ ছেড়ে চলে যান। মানুষে বড়ুয়া আদালত সম্পর্কে আপত্তিকর এবং অবমাননাকর ফেসবুক পোস্ট দেওয়ার অভিযোগে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একজন সিনিয়র আইনজীবীকে 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে। একই সঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার জন্য আদালত বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ইউনুস আলী আখন্দ নামে এই আইনজীবীকে আদালতে হাজির হওয়ার জন্যে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, মিস্টার আকন্দ আসলে কি করেছেন? কেন আদালত তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে? মিজান, সিনিয়র আইনজীবী ইউনুস আলী আকন্দের বিরুদ্ধে আদালতে আসলে অভিযোগটি করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা তিনি আজকে আপিল বিভাগের ভার্চুয়াল আদালতে মিস্টার আকন্দের বিরুদ্ধে এইসব অভিযোগ তোলেন। আপনি নিশ্চয়ই জানেন, অন্য অনেক দেশের মতোই বাংলাদেশেও আদালতের অনেক কার্যক্রম কিন্তু অনলাইনে চলছে, অর্থাৎ ভার্চুয়াল আদালতে করা হচ্ছে এবং সেখানে বিচারক এবং আইনজীবীরা অনলাইনেই হাজির হচ্ছেন। তো অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজার কাছে আমি জানতে চেয়েছিলাম, ইউনুস আলী আকন্দ তার ফেসবুক পোস্টে ঠিক কি বলেছেন যাকে তারা আদালতের অবমাননা বলে মনে করছেন। তো মুরাদ রেজা জানিয়েছেন যে মিস্টার আকন্দ একটি দুটি নয়, গত কয়েক দিনে ফেসবুকে অনেকগুলো পোস্ট দিয়েছেন এবং এসব পোস্টে নাকি তিনি বাংলাদেশে এখন যে ভার্চুয়াল আদালত বসছে সে সম্পর্কে খুবই গুরুতর কিছু কথাবার্তা বলেছেন। তিনি নাকি বলেছেন যে এই ভার্চুয়াল আদালতে আসলে কারো লাভ হচ্ছে না, সরকারের স্বার্থ সিদ্ধির জন্য এই ভার্চুয়াল কোর্ট বসানো হয়েছে এবং এইসব কোর্টের ব্যাপারে তিনি নাকি তদন্তেরও দাবি জানান। অ্যাটর্নি জেনারেলের অফিস মনে করছে এগুলো খুবই আপত্তিকর পোস্ট এবং আদালতের জন্য অবমাননাকর। মুরাদ রেজা বলেছেন এই কারণে আজকে তারা এ বিষয়ে আপিল বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এরপর আদালত মিস্টার ইউনুস আলী আকন্দকে 2 সপ্তাহের জন্য আইনজীবী হিসেবে নিষিদ্ধ করেছে, অর্থাৎ তিনি এই 2 সপ্তাহ কোনো প্র্যাকটিস করতে পারবেন না এবং একই সঙ্গে তার ফেসবুক পোস্টগুলো সরিয়ে নেওয়ার নির্দেশই শুধু নয়, আদালত একই সঙ্গে তার ফেসবুক অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়ার জন্য বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিটিআরসি কে নির্দেশ দিয়েছে। মিজান, এটা কিন্তু একটা অভূতপূর্ব ঘটনা, কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত কারো ফেসবুক অ্যাকাউন্ট আদালত ব্লক করে দিতে বলেছে এরকম নজির কিন্তু নেই। তো এ ব্যাপারে মিস্টার আকন্দের বক্তব্য কি?
আদালতের এই আদেশ সম্পর্কে আমি টেলিফোনে মিস্টার আকন্দের সঙ্গে কথা বলেছি। তিনি আপিল বিভাগের বেশ সিনিয়র একজন আইনজীবী। মিস্টার আকন বলেছেন যে ভার্চুয়াল আদালতের আজকের নির্দেশটি সম্পর্কে তিনি কয়েকটি নিউজ সাইটের রিপোর্ট দেখে প্রথম জানতে পেরেছেন। তার বিরুদ্ধে যে এরকম অভিযোগ আনা হয়েছে সেটা তার আগে জানা ছিল না, এবং ফেসবুকে তিনি আদালতের অবমাননা হয় এরকম কোনো পোস্ট দেওয়ার কথাও অস্বীকার করেছেন। মিস্টার আকন দাবি করছেন যে করোনা ভাইরাস মহামারীর আগে পর্যন্ত তার কোনো ফেসবুক অ্যাকাউন্টই নাকি ছিল না, এমনকি কোনো স্মার্টফোনও ছিল না। আর এখন যেহেতু ভার্চুয়াল আদালত চালু হয়েছে, তাই তিনি তার কাজের সুবিধার জন্য একটি স্মার্টফোন কিনেছেন এবং একটি ফেসবুক অ্যাকাউন্টও খুলেছেন। সেখানে তিনি মাঝে মধ্যে নানা রকম পোস্ট দিয়েছেন, কিন্তু সেখানে আদালত অবমাননার মতো কিছু লিখেছেন বলে তিনি মনে করতে পারছেন না। তবে তিনি জানিয়েছেন তিনি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের জন্য বরাবরই সোচ্চার ছিলেন। তিনি আরো জানিয়েছেন বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ৬৭ বছরের বয়সসীমা অতিক্রম হওয়ার পরও যে এরকম একটি পদে আরো কয়েক বছর ধরে বহাল আছেন, এটা নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, অনেক আবেদন নিবেদন করেছিলেন। সে কারণে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হতে পারে বলে তিনি মনে করছেন। মোয়াজ্জেম, আপনাকে অনেক ধন্যবাদ। বলছিলেন মোয়াজ্জেম হোসেন। ভারতের পার্লামেন্টে পাশ হওয়া বিতর্কিত 3টি কৃষি বিলের বিরুদ্ধে দেশব্যাপী কৃষকদের আন্দোলন চলছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই তুমুল বিক্ষোভে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে কৃষক সংগঠনগুলো সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। বিক্ষোভের আঁচ লেগেছে রাজধানী দিল্লির সীমান্তেও। সরকার দাবি করছে কৃষিখাতের দালাল বা মধ্যস্বত্বভোগীদের ভূমিকাকে খর্ব করে এই বিল চাষিদের জন্য নানা সুবিধা বয়ে আনবে। কিন্তু আন্দোলনরত চাষিদের আশঙ্কা, বিভিন্ন কৃষি পণ্যের জন্য তারা যে এতদিন সরকারের বেঁধে দেওয়া ন্যূনতম সহায়ক মূল্য পেতেন, এই বিলগুলি পাশ হওয়ার পর সেই নিশ্চয়তা আর থাকবে না। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। পশ্চিম উত্তরপ্রদেশ থেকে আসা এই কৃষকরা দিল্লিতে ঢোকার মুখে বাধা পেয়ে সীমান্তেই অবস্থান বিক্ষোভে বসে পড়ে দাবি জানাচ্ছিলেন দেশের নতুন কৃষি বিল প্রত্যাহার করতে হবে। इसका सीधा सा वो ये है कि जो आड़ती पे बैठते थे या जो हमारी फसलें खरीदते थे उन सब लोगों को आने वाले समय में हटा दिया जाएगा। বুলন্দশহরের এই ক্ষুদ্র চাষির কথায় যে ছোট বা মাঝারি আড়তদাররা এখন আমাদের পণ্য কিনে নেন, তাদের হটিয়ে বড় কর্পোরেটদের নিয়ে আসতেই এই বিল। ঠিক যেভাবে মোবাইল ফোনের ক্ষেত্রে জিও আর এয়ারটেল ছাড়া বাকি সব প্লেয়ার বাজার থেকে আজ উধাও, ঠিক সেভাবেই শুধুমাত্র বড় পুঁজিপতিদের কাছে ফসল বেচতে আমাদের বাধ্য করা হচ্ছে। সরকার WTO के दबाव में काम कर रही है। अगर उनको মিরাটের কৃষক বলিরাম আবার মনে করেন বিশ্ব বাণিজ্য সংস্থার চাপেই সরকারের এই পদক্ষেপ। বিভিন্ন কৃষি পণ্যের জন্য মিনিমাম সাপোর্ট প্রাইস বা MSP দিতে সরকার পার্লামেন্টে কেন বিল আনছে না, সেই প্রশ্নও তুলছেন তিনি। ঠিক 7 দিন আগে পার্লামেন্টে পাশ হওয়া যে 3টি বিলকে ঘিরে এই ধুন্ধুমার, তার প্রথমটিতে সরকার নিয়ন্ত্রিত পাইকারি কৃষি বাজার বা মান্ডিগুলো কার্যত অপ্রাসঙ্গিক হয়ে যাবে। দ্বিতীয় বিলটি ফসলের আগে থেকে ঠিক করে রাখা দামে চুক্তিভিত্তিক চাষ বা কন্ট্রাক্ট ফার্মিং এর পথ প্রশস্ত করবে। আর ব্যবসায়ী বা উৎপাদকরা চাল, ডাল, আলু, পেঁয়াজ ইত্যাদি কতটা মজুত করতে পারবেন এই মুহূর্তে তার উপর যে সরকারি নিয়ন্ত্রণ আছে, তৃতীয় বিলটি সেটাই বিলোপ করবে। पहली बार एक प्रोटेस्ट जो इतने राज्यों में एक साथ हुआ। রাজনীতিবিদ ও অ্যাক্টিভিস্ট যোগেন্দ্র যাদব কিন্তু বলছিলেন পাশ হওয়ার মাত্র 5 দিনের মধ্যে সারা দেশের সব রাজ্যে ও সব কৃষক সংগঠন মিলে যেভাবে এই বিলের প্রতিবাদে নেমেছে তা ভারতে আগে কখনো হয়নি। পাঞ্জাবের পাটিয়ালা থেকে তামিলনাড়ুর সালেম, সর্বত্র কৃষকরা একটাই দাবি জানাচ্ছেন, আমাদের মিনিমাম সাপোর্ট প্রাইসের গ্যারান্টি চাই। The issue has been addressed by the Agriculture Minister and the Honorable Prime Minister time and again on every platform possible that the MSP is assured. বিলের সপক্ষে যুক্তি দিতে গিয়ে সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী স্মৃতি ইরানি আবার বলছিলেন, কৃষিমন্ত্রী থেকে শুরু করে স্বয়ং প্রধানমন্ত্রী পর্যন্ত বারবার নানা মঞ্চে আশ্বস্ত করেছেন MSP থাকবে, চিন্তার কিছু নেই। বস্তুত কৃষি বিজ্ঞানী MS স্বামীনাথনের রিপোর্টে চাষিদের যে উপযুক্ত MSP দেওয়ার প্রস্তাব করা হয়েছিল, নতুন বিলগুলো সেটাই নিশ্চিত করবে এবং ভারতে কৃষির জন্য এক দেশ এক বাজার প্রতিষ্ঠা করবে। অর্থনীতিবিদ সৈকত সিংহ রায় মনে করছেন, এটার জন্য তো পাবলিক ডোমেনে একটা ডিসকাশন হওয়া দরকার ছিল। সেই ব্যাপারে ফার্মারদের কিন্তু কোনো ওপিনিয়ন এই বিলের ক্ষেত্রে নেওয়া হয়নি। দ্বিতীয়ত, আমরা সবাই রিফর্মস চাই, এখন সবাই সংস্কারকে মেনে নিয়েছে এবং রিফর্মস কতটা হবে সেটা বোধহয় একটু ক্যালিব্রেটেড হলে একসঙ্গে পুরোটা
ধাক্কা দিয়ে একটা বিগ ব্যাং করে রিফর্ম করে দিলে তাহলে কিন্তু তার ফলশ্রুতি হিসেবে, কারণ যে কোনো সংস্কারে একদল উইনার্স থাকে, একদল লুজার থাকে, এবং লুজারকে ওভার কম্পেনসেট করে উইনাররা বেরিয়ে আসবে। সংস্কারের এটাই হওয়া উচিত আউটকাম। নীলকর সাহেবরা একসময় যেভাবে দাদন দিয়ে কৃষকদের নীল চাষে বাধ্য করতেন, নতুন সিস্টেমে ছোট জমির মালিক ক্ষুদ্র চাষিরা অনেকটা একই রকম আশঙ্কায় ভুগছেন বলেও তাঁর পর্যবেক্ষণ। তাদের কাছে জমিটাই কিন্তু একমাত্র অ্যাসেট। এই ল্যান্ডটাকে যদি আপনি ওপেন করে দেন, তাদের ফসল থেকে যে ইনকাম সেটাকেও যদি আপনি ওপেন করে দেন, এক লহমায় পুরোটা খুলে দেন, তাহলে এই প্রডিউস থেকে তারা যে মুনাফা অর্জন করবে সেটা কিন্তু ইজ অ্যাট রিস্ক। একদিকে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, অন্যদিকে ধনী পুঁজিবাদী আমাদের দেশে তারা বিনিয়োগ করবে, এবং একটা কন্ট্রাক্ট ফার্মিং এর দরজা আপনি কিন্তু একবারে ওপেন করে দিলেন। একসঙ্গে 3টি বৈপ্লবিক কৃষি বিল আনার পেছনে সরকারের উদ্দেশ্য যাই থাক, দেশের কৃষকদের একটা বড় অংশকে সেটা বোঝানো যায়নি তা কিন্তু পরিষ্কার। শুভজ্যোতি ঘোষ, দিল্লি থেকে। এবারে দেখা যাক আজ সোশ্যাল মিডিয়াতে কোন কোন ইস্যুতে আলোচনা হচ্ছে। ধন্যবাদ মিজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বেশ কিছু বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা। সঙ্গে আছি আমি মীর সাব্বির। নীরা, সিলেটের ঘটনাটি নিয়ে আজও ফেসবুকে বেশ তর্ক বিতর্ক দেখা যাচ্ছে। সিলেটের তরুণী ধর্ষণের ঘটনায় পুলিশ আজ 2 জনকে গ্রেফতার করেছে। আর বিবিসি বাংলার খবরটি শেয়ার করে রফিকুল ইসলাম লিখেছেন, ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মানুষরূপী হিংস্র নরপশুদের গ্রেফতার করার জন্য। অন্যদেরকেও দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হোক। শাহজাহান আহমেদের মন্তব্য, গ্রেফতার হবে, জেলে যাবে, তারপর মামলার শুনানিতে কত দীর্ঘ সময় লাগবে। এদিকে নাহিদ হাসান লিখেছেন, আশা করি ধর্ষকেরা যে দলেরই হোক না কেন ছাড় পাবে না। এদিকে রাতভর বৃষ্টিতে রংপুরে জলাবদ্ধতা সৃষ্টি হবার খবরটিও কিন্তু আজ বেশ ট্রেন্ড করছে। এই নিয়ে কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন করেছে। স্থানীয়দের অনেকেই ভিডিও, ছবি পোস্ট করছেন। রংপুরের একটি ভিডিও পোস্ট করে ফখরুল ইসলাম লিখেছেন, রংপুরবাসী শরতের বন্যার নতুন স্বাদ পেল। আমি দেখছি মাসুদুল হাসান, তিনি লিখেছেন, এটা নগর পরিকল্পনাকারীদের জন্য একটা সতর্কবার্তা। এদিকে মোহাম্মদ হানিফুর রহমান লিখেছেন, সকাল থেকে কুড়িগ্রাম এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে, এখনো হচ্ছে, নদীর পানি বিপদ সীমার উপরে। তিনি কুড়িগ্রামের চিত্র তুলে ধরেছেন, যেটা দেখা যাচ্ছে। এদিকে আজ বিশ্ব পর্যটন দিবস নিয়ে কিন্তু নানা ধরনের পোস্ট দেখা যাচ্ছে ফেসবুক ও টুইটারে। করোনা ভাইরাসের এই সময়টায় অনেকেই দেশের বাইরে ঘুরতে যেতে পারছেন না। এই সময়টা কাজে লাগিয়ে নিজের দেশের সুন্দর সব জায়গা ভ্রমণের জন্য উদ্বুদ্ধ করে টুইট করেছে ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশের সরকারি সংস্থাগুলো। আবার অনেক ফেসবুক ও টুইটার ব্যবহারকারীরা নিজেদের ভ্রমণের ছবি পোস্ট করছেন ওয়ার্ল্ড ট্যুরিজম ডে হ্যাশট্যাগ ব্যবহার করে। এ সংক্রান্ত বিবিসি বাংলার একটি পোস্টে অনেকেই জানিয়েছেন বাংলাদেশের কোন জায়গাগুলো তাদের কাছে আকর্ষণীয় মনে হয়, যেমন খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কক্সবাজার, সাজেক, বান্দরবান, সুনামগঞ্জ, হাওর সহ আরও বেশ কিছু জায়গার প্রসঙ্গ এসেছে। যেমন জুম্মো দেজর গীত লিখেছেন, পার্বত্য চট্টগ্রামের চেয়ে সুন্দর আর কোথাও নেই, এখানে প্রকৃতির রানীর বাস। আমি দেখছি রাকিবউদ্দিন আহমেদ লিখেছেন, বাংলাদেশে অনেক দর্শনীয় স্থান থাকলেও সবাই ঘুরে ফিরে মনে হয় কক্সবাজারেই যায়। এলাকাগুলো আসলে পর্যটক বান্ধব নয়। অপ্রাসঙ্গিক হলেও বলি, হাইওয়ের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোতে খাবারের গলা কাটা দাম রাখা হয়, সেবার মানও নিচু। আর একটি কারণ নিরাপত্তার অভাব। নিরাপত্তা প্রদানকারী পুলিশের প্রতি মানুষের আস্থা নেই। এদিকে পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদির একটি সাক্ষাৎকার বেশ শেয়ার হচ্ছে টুইটারে। আরব নিউজ পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন যে ভারতে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় থাকাকালে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হবে এরকম আশা তিনি করতে পারছেন না। আফ্রিদি আরও বলেছেন যে পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময় তাদের আগ্রহ প্রকাশ করেছে। ভারত যদি চায়, পাকিস্তান সবসময় তাদের সাথে সিরিজ খেলতে প্রস্তুত। এরকম সিরিজ প্রয়োজন বলে উল্লেখ করেন আফ্রিদি। তিনি আইপিএলে খেলার বিষয়টিও কিন্তু উল্লেখ করেছেন। পাকিস্তানের এই ক্রিকেটার তার ভেরিফাইড টুইটার পেজে সাক্ষাৎকারটি শেয়ার করেছেন এবং কয়েকটি সংবাদ মাধ্যমেও খবরটি কিন্তু দেখা যাচ্ছে। খবরটি নিয়ে মোহাম্মদ পলাশের মন্তব্য, রাজনীতি খেলার মাঠে ঠিক নয়। কাজী মইনুল লিখেছেন, শাহিদ আফ্রিদি ঠিক বলেছেন, ভারত পাকিস্তান ম্যাচ অনেক দিন দেখি না। এদিকে গুগলে কিন্তু আজ একটা মজার ব্যাপার ঘটছে। গুগল সার্চ ইঞ্জিনে আজ গুগলই ট্রেন্ড করছে। বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন গুগল 22 বছর পূর্তি উদযাপন করছে। কে কখন গুগলের শরণাপন্ন হন এ নিয়ে বিবিসি বাংলার ফেসবুক পাতায় মজার কিছু মন্তব্য এসেছে। ঠিক সাব্বির, যেমন বি চৌধুরী লিখেছেন, গুগলের আসল মজাই হচ্ছে কবিতা চোর ধরা। অন্যের কবিতা নিজের বলে চালিয়ে দেওয়া পাবলিক প্রচুর। গুগলের সাহায্যে আমি তাদের চুরি ধরি আর মুচকি হাসি। রায়হান খান লিখেছেন, তিনি গুগল ব্যবহার করেন
ইন্টারনেট আছে কিনা দেখার জন্য। এরকম অনেক মজার মজার মন্তব্য এসেছে বিবিসি বাংলার ফেসবুক পাতায়। তো এই ছিল সামাজিক মাধ্যমের আলোচিত খবরগুলো নিয়ে আমাদের আজকের আপডেট। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে একজন নারীকে গণধর্ষণের অভিযোগে 2 জন গ্রেফতার। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ভালো থাকবেন। Present. Details of all our services are at bbcworldservice.com.